নমস্কার, ট্রাইটিভি বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথা অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা কোনো নেতার বিষয়ে কথা নয়, আজ একেবারে প্রশাসনিক প্রধান রাষ্ট্রপতির বিষয়ে কথা। তার কারণ আপনারা জানেন, আজ একেবারে রাষ্ট্রপতি যখন তার ভাষণ রাখেন, সেই ভাষণকালীন অবস্থাতে এমন কিছু বক্তব্য তিনি রেখেছেন যাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। যখন তিনি এই কথাগুলো বলছিলেন তখন তার মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো বিষয় ছিল, এক নিট এবং তারপরে অর্থনীতি। নিট এবং অর্থনীতি নিয়ে একেবারে বারবার করে যেটা বলছিলেন রাষ্ট্রপতি, তিনি বলছিলেন যে নিট এক্সামের ক্ষেত্রে যা যা দুর্নীতি হয়েছে সেই সব দুর্নীতির প্রকাশ হবে এবং যারা এর পেছনে রয়েছে তাদের উপযুক্ত শাস্তিও হবে। সঙ্গে সঙ্গে তিনি আরও বলেন, অর্থনীতির দিক থেকে নাকি ভারতবর্ষ অনেকটাই এগিয়েছে বিজেপির আমলে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 থেকে 2024 এবং তার আগে 2014 থেকে 2019, অর্থাৎ সামগ্রিকভাবে 2014 থেকে 2024 অবধি যে টেনিওর পেরিয়েছে সেই যাবতীয় টেনিওরে সব থেকে ভালো অর্থনৈতিক দিক থেকে এগিয়েছে ভারতবর্ষ। আর এখান থেকেই খটকা শুরু, যেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী শিবির থেকে শুরু করে প্রত্যেকে বারবার করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নানান রকম পিকচার তৈরি করার চেষ্টা করেন, বাতাবরণ তৈরি করার চেষ্টা করেন। ঠিক সেই জায়গাতেই রাষ্ট্রপতি অন্যরকম এক ভাষণ রাখলেন এবং সেখানে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সপক্ষে তিনি বলছেন এবং সঙ্গে সঙ্গে বিজেপির সপক্ষে বলছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এনডিএ সরকারের সাপোর্টে রাষ্ট্রপতির এই ভাষণ থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অন্যদিকে প্যারালালি যদি আমরা দেখি তাহলে দেখব যে মণিপুর যখন একেবারে জ্বলছে, সেই মণিপুর ইস্যু দিয়ে কোনো রকম কোনো ভাষণ কিন্তু রাষ্ট্রপতির মুখে শোনা গেল না। যদিও বা এই বিষয়ে রাষ্ট্রপতি কোনো মন্তব্য না করলেও এর আগে মণিপুর ইস্যু নিয়ে নানান রকম কথা যখন উঠেছে তখন সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রত্যেকেই ছোট হলেও কমেন্ট করেছে। কিন্তু আজ একেবারে যখন মণিপুর এই সময়কালীন অবস্থাতেও জ্বলছে তখন কেন এই বিষয়ে কোনো রকম কথা বলছেন না রাষ্ট্রপতি? উল্টে বিজেপির আমলে ভারতবর্ষ অনেক এগিয়ে যাচ্ছে, এই কথাটি কেন বললেন? আর এই বিষয় নিয়ে শুরু হয়েছে আরও বেশি জলঘোলা পরিস্থিতি। এই যাবতীয় বিষয় নিয়ে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতির সবই কি বিজেপির কথা? আমার দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্রপতির ভাষণ ঘিরেও রাজনৈতিক রং? আমার তৃতীয় প্রশ্ন, নিট অর্থনীতি সবই তো হলো, মণিপুর হারিয়ে গেল? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, উচ্ছেদ হচ্ছে বেআইনি দখলদারি, কিন্তু নেপথ্যে যারা তাদের শাস্তি কি হবে? এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে, আগামী 1 ঘন্টায় ডিবেট চলবে। কিন্তু এই ডিবেটের আগে এই মুহূর্তে রাখছি এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। 27 জুন বৃহস্পতিবার সংসদের উভয় সভায় যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 18 লোকসভা গঠনের পর এটি সংসদের রাষ্ট্রপতির প্রথম ভাষণ। তার ভাষণে বিভিন্ন ক্ষেত্রে মোদী সরকারের সাফল্যের ভূয়সী প্রশংসা ও স্তুতি বাক্য ফুটে ওঠে। উত্তর পূর্বের শান্তি প্রতিষ্ঠা সহ বিভিন্ন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, 1 জুলাই থেকে ন্যায় সংহিতা চালু হবে। ব্রিটিশ আমলে গোলামি ব্যবস্থায় শাস্তির বিধান ছিল, সেই আইন বদলের সাহস দেখিয়েছে সরকার। এবার শাস্তির বদলে ন্যায় বিশেষ জোর দেওয়া হবে। সিএর অধীনে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। বিতর্কিত 3 ভারতীয় ন্যায় সংহিতা এখনই কার্যকর করবেন না। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, নৈতিকভাবে কেন্দ্রে এই আইন এখনই কার্যকর করা উচিত নয়। গত বছরের শেষ দিকে পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল কেন্দ্র পাশ করায়। 3 আইনকে একসঙ্গে ন্যায় সংহিতা বলা হয়। এই নয়া আইন কার্যকর করা নিয়ে বিরোধীরা বিস্তর আপত্তি জানিয়েছিল, কিন্তু সেই সব আপত্তি উড়িয়ে দিয়েছিল কেন্দ্র। 1 জুলাই থেকে ওই 3 আইন কার্যকর হবে দেশ জুড়ে বলে জানানো হয়েছিল। 27 জুন সংসদে ভাষণেও বিষয়টিতে শিলমোহর দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি বলেন, আমাদের গণতন্ত্রকে ক্ষতি করার অনেক প্রচেষ্টা হচ্ছে। ব্যালট পেপার ছিনিয়ে না হতো, তার বদলে ইভিএম আনা হচ্ছে। আজকের সময়ে প্রযুক্তির উন্নতি হচ্ছে, কিন্তু প্রযুক্তির অপব্যবহার বিপজ্জনক। মানব কেন্দ্রিক অ্যাপ্রোচ রাখে ভারত। বিভিন্ন দেশকে বিপদে সাহায্য করেছে ভারত। বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলেছে ভারত সম্পর্কে। তা সম্প্রতি G7 বৈঠকে দেখেছি আমরা। G20তেও ভারত বিশেষ ছাপ রেখেছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে রাষ্ট্রপতি বলেন, পরীক্ষায় কোনো কারণে বাধা তৈরি হওয়া উচিত নয়। সম্প্রতি কয়েকটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে। আগে অনেক রাজ্যেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। সংসদেও কঠোর আইন আনা হচ্ছে। রাষ্ট্রপতি নিজের ভাষণে একাধিক ইস্যু নিয়ে বার্তা দেন। উভয় কক্ষে ভাষণের সময় অসম প্রসঙ্গ উঠে আসে দ্রৌপদী মুর্মুর কণ্ঠে। তবে মণিপুর নিয়ে তিনি নীরবই রইলেন। বললেন, ভারতের উত্তর পূর্ব ভারতে স্থায়ী শান্তি উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। বুলেট ট্রেনের করিডোরের জন্য কাজ চলছে। উত্তর পূর্ব ভারতের উন্নয়নের জন্য 4 গুণ বরাদ্দ বাড়ানো হয়েছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনের বিকাশ হয়েছে। উত্তর পূর্বে শান্তি ফেরাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে সরকারের তরফে। গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মহিলাদের ক্ষমতায়নের কাজ করা হচ্ছে। বিগত 1 দশকে মহিলাদের আর্থিক ক্ষমতা বেড়েছে। আবাস যোজনা হচ্ছে। মহিলাদের আয় সম্মান বাড়ুক চাই সরকার। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টা যে আলোচনা পর্ব চলবে, তার মাঝেই পরিচয় পর্বে সারবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবো। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় অরিজিৎ মুখার্জি, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই জুড়বেন কেতন জয়সওয়াল, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে জুড়ে রয়েছে মাননীয় সৌভিক সিংহ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাবো ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের এই শোতে। কিন্তু তার আগে যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা পর্ব চলছে, মূলত রাষ্ট্রপতির এই ভাষণ সত্যি কি রাজনৈতিক? রাষ্ট্রপতির এই ভাষণ কি সত্যি বিজেপি সাপোর্টে? রাষ্ট্রপতির এই ভাষণ কি শুধুমাত্র বিরোধীদেরকে কোণঠাসা করবার একটি প্রসেস? এই যাবতীয় বিষয় তাহলে কেন উঠছে? যদি সত্যি এই যাবতীয় বিষয় সত্যি হয়, তাহলে একজন প্রশাসনিক প্রধানের ওপরে আবারও একটা বড়সড় প্রশ্ন তৈরি হচ্ছে। ঠিক যেমনভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে বারবার করে আঙুল তোলা হয় বিভিন্ন বিরোধী শিবির থেকে, ঠিক তেমনভাবেই এবার যদি রাষ্ট্রপতিও শুধুমাত্র একটি নির্দিষ্ট বিশেষ ব্যক্তিবর্গকে সমর্থন করে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে। আমি সরাসরি চলে যাব একেবারে আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে সৌভিকবাবু। সৌভিকবাবু, আপনাদের থেকেই প্রথম এই অ্যালিগেশনটা এসছে একেবারে মহুয়া মৈত্র, যিনি সরাসরি কটাক্ষ করে বলেছেন রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রপতি যেই স্ক্রিপ্ট আজকে পড়েছে, সেই স্ক্রিপ্ট নাকি বিজেপির তৈরি করা। সৌভিকবাবু, নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ, প্রথমত আমি আমাদের দর্শক বন্ধুদের কাছে একটা জিনিস জানাতে চাই যে রাষ্ট্রপতির পদটা অত্যন্ত সম্মানীয় একটা পদ, অত্যন্ত মর্যাদাপূর্ণ। ভারতবর্ষের প্রথম নাগরিক তিনি, যিনি ভারতবর্ষের প্রথম নাগরিকত্বের সম্মান পান, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। এবং আমরা মনে করি যদি আমরা কোর্টে বিচার না পাই, আমরা যদি পুলিশ প্রশাসনের কাছ থেকে বিচার না পাই, স্থানীয় কাউন্সিলর, এমএলএ, বিধায়িকা, মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্য কোর্ট, আইন আদালত থেকে বিচার না পেলে আমরা রাষ্ট্রপতি ভবনের কাছে যাই, রাষ্ট্রপতির কাছে যাই, গিয়ে আমরা আর্জি জানাই যে কেউ যদি আমার বিচার না করে দেয়, রাষ্ট্রপতি মহাশয় বা মহাশয়া বিচার করে দেবেন। সুতরাং রাষ্ট্রপতির পদটা কিন্তু কনস্টিটিউশনাল, নিউট্রাল পোস্ট। কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি, এই দিনটা ভারতীয় জনতা পার্টির আমলে আমাদের দেখতে হচ্ছে যে রাষ্ট্রপতির পদটা একটা বিজেপির, আমাদের যেমন রাজ্যপাল, রাজভবনের রাজ্যপাল তো নয়, তিনি পদ্মপালের ভূমিকা পালন করছেন, দীর্ঘদিন ধরে বলে আসছেন যে রাজ্যপালকে যে পাঠিয়েছেন দিল্লি থেকে, যে রাজ্যপালকে পাঠানো হচ্ছে দিল্লি থেকে গত 10 বছর ধরে, আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যপালের ভূমিকা পালন না করে তিনি বিজেপির পদ্মপালের ভূমিকা পালন করতে সক্ষম এবং কম্পিটিশন লড়ছেন কে কত ভালো রাজ্য সরকারকে আক্রমণ করবে, বাংলার মুখ্যমন্ত্রী আক্রমণ করতে পারবে, রাজ্যের শাসক দলকে আক্রমণ করে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন একজন, আবার একজন চেষ্টা করছেন। ঠিক একইভাবে এই রাষ্ট্রপতিকেও ঠিক একই স্ক্রিপ্ট, যে কথাটা আপনি কোট আনকোট বললেন, যেটা আমাদের দলের সাংসদ বলেছেন, যে স্ক্রিপ্টেড আমরা পরিষ্কার আজকে দেখলাম বড় বড় টিভির পর্দায়
রাষ্ট্রপতি এলেন, সম্মান জানিয়ে অল ডিউ রেসপেক্ট, রাষ্ট্রপতি এলেন, একটা কয়েকশো পাতার একটা স্ক্রিপ্ট বার করলেন, তিনি পড়তে শুরু করলেন। তিনি কি বলছেন? তিনি বলছেন আমাদের সরকার, আমার সরকার, কোট আনকোট। আমি প্রথমে বলতে চাই, আমার অতটা হয়তো সংবিধান সম্পর্কে আইডিয়া নেই, আইনের ছাত্র নই, সাহিত্যের ছাত্র, কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই যিনি দর্শকদের কাছে, আপনাদের কাছে, যে একজন রাষ্ট্রপতি কি বলতে পারেন আমার সরকার গত 3 বছরে ভারতবর্ষের মানুষকে স্বাধীনতার পুনরুদ্ধার করেছেন? আমার বক্তব্য হচ্ছে রেস্টোর করা, অর্থাৎ এই গত 10 বছরে 10 বছরের আগে ভারতবর্ষ স্বাধীন ছিল না। গত 10 বছর আগে ভারতবর্ষের মানুষ স্বাধীনভাবে বসবাস করতো না, আইন শৃঙ্খলা কি বিপর্যস্ত হয়ে পড়েছিল? আমি প্রশ্ন রাখতে চাই। তিনি বলছেন রিস্টোর করেছেন, তিনি বলছেন রিস্টোর করেছেন, গত 10 বছরে মানুষের বিশ্বাস অর্জন করেছেন। আমি প্রশ্ন রাখতে চাই, অত দৃষ্টতা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, রাষ্ট্রপতিকে প্রশ্ন করা দৃষ্টতা আমার নেই, কিন্তু প্রশ্ন করছি যে তিনি বলছেন গত 10 বছরে আমার সরকার বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন। আমি প্রশ্ন রাখছি, গতবারে বিজেপি কত সিট পেয়েছিল 2019 সালে? তাহলে যদি রাষ্ট্রপতির মতে মানুষের বিশ্বাস, মানুষের মত, মানুষের ভরসা পেয়ে থাকে, তাহলে আজকের 300-র ওপরের আসন কিভাবে আজকের নেমে আসে, 300-র নিচে নেমে আসে? আমি প্রশ্ন রাখছি, কিভাবে বিজেপি এককভাবে সরকার করতে অক্ষম হয়ে যায়? কিভাবে বিজেপিকে দু হাতে দুদিকে দুটো লাঠি নিয়ে দাঁড়াতে হয়? একটা হচ্ছে নীতিশ কুমার, আর একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডুকে। মানুষের বিশ্বাস কি? অর্থাৎ বুঝতেই পাচ্ছি, রাষ্ট্রপতি ভবনে গিয়ে বিজেপির মুখপাত্ররা রাষ্ট্রপতির হাতে বলেছেন, ম্যাডাম আপনি এই লিস্টটা গিয়ে পড়ে দেবেন, ক্যামেরার সামনে, ক্যামেরা রেডি আছে, লিস্টটা পড়ে দেবেন, আর আপনাকে কিছু বিষয়বস্তু বুঝতে হবে না। রাষ্ট্রপতি তাই করলেন। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করছি উনি যা যা বলেছেন সমস্তটা বিজেপির শেখানো এবং বিজেপির নির্দেশে করেছেন। একটা রাষ্ট্রপতির পদ থেকে এরকম ভাবে, মানে রাষ্ট্রপতির পদ থেকে কতটা কি বলা যায় জানি না, বিজেপির পক্ষ থেকে উনি বলেছেন আমার সরকার, আমাদের সরকার। ওনার বক্তব্যে আমি অরিজিৎ বাবুর কাছে আসবো। অরিজিৎ বাবু রিয়াকশন। অরিজিৎ বাবু, সবকিছু স্ক্রিপ্টেড, সবকিছু বিজেপির তৈরি করা, এবং সেই স্ক্রিপ্ট পড়ছেন সরাসরি রাষ্ট্রপতি। এই বিষয়ে আপনার রিয়াকশন নেব, কিন্তু তার আগে মহুয়া মৈত্র ঠিক কি বলেছেন সাংসদ শোনাবো, একবার শুনুন। राष्ट्रपति जी का जो भाषण है वो तो राष्ट्रपति कभी खुद लिखती नहीं है। जो सरकार जो नियम है वो है कि सरकार लिख के देते हैं, वो राष्ट्रपति पढ़ती है। तो सरकार का अभी जो प्रॉब्लम है, सरकार अभी तक समझ नहीं पाए कि वो 303 से 240 पे आ गए। तो जो स्पीच उन्होंने प्रिपेयर करके दिया वो 303 के ऊपर बेस स्पीच था, जहाँ पे वो बोल रही है कि मेजॉरिटी, कि आपने स्पष्ट मेजॉरिटी दिया है, जबकि ये माइनॉरिटी गवर्नमेंट चल रहा है। तो इसीलिए ऐसे बहुत सारे चीजें थी जो सरकार ने लिख के दिया है, जो शायद मुझे लगा कि पिछले वाले स्पीच से लिए हुए। राष्ट्रपति जी का जो भाषण है वो तो राष्ट्रपति कभी खुद लिखती नहीं है। जो सरकार जो नियम है, মাইনরিটি আর মেজরিটি কনসেপ্টে একটু পরে আসছে, কিন্তু তার আগে অরিজিৎ বাবুর রিয়াকশনটা নেব। অরিজিৎ বাবু, সবকিছু স্ক্রিপ্টেড? না, আমার খুব মজা লাগছিল। তৃণমূল কংগ্রেস অনেক ভালো ভালো কথাবার্তা বলছিল, খুব ওই মোড়কে মোড়া, মানে আমরা মিষ্টির দোকানে গেলে মোড়কে মোড়া মিষ্টি দেখতে পাই না, খুব সাজানো গোছানো স্ক্রিপ্টেড কথাবার্তা বলছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আমি আপনাকে একটা কথা বলি, আমার সরকার বলতে রাষ্ট্রপতি যেটা বলতে চেয়েছেন, মাননীয় রাষ্ট্রপতি ভারতবর্ষের, সেটা ভারত সরকারের কথা বলতে চেয়েছেন। অবশ্যই তৃতীয়বারের জন্য মোদীর নেতৃত্বে এনডিএ সরকার আবার এসছে, আপনাকে বুঝতে হবে। তৃতীয়বারের পরেও, মানে তৃতীয়বার, এই দ্বিতীয়বারের পরেও তৃতীয়বার, আমি বলি, আমি সকলকেই বলছি, আপনার দর্শকদের এবং প্যানেলিস্টদেরকেও বলবো, অ্যান্টি ইনকামবেন্সিকে হারিয়ে আবারও তৃতীয়বার সরকার গঠন হয়েছে। আর আমরা না, ওই বলছিলেন উনি দুটো বৈশাখী অর্থাৎ লাঠি, নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু, আমরা না ভোটে হেরে যাওয়ার পর তাদের সাথে জোট করে সরকার করিনি, আমরা জোট করেই সরকারে, মানে ভোটটাতে ভোট করতে গেছিলাম, এনডিএই ভোট করেছে, একসাথে জোট করেই এনডিএ সরকারে এসছে। হতে পারে আমরা হয়তো যে টার্গেটটা করেছিলাম আমরা পাইনি, সেই সংখ্যাটা বিজেপি এককভাবে পাইনি, কিন্তু বিজেপি এখনো সর্ববৃহৎ দল 240টা। একদমই, কিন্তু এটাও স্বীকার করছি, শেষ করে নি, এটাও স্বীকার করছি যে 29টা সিট পাওয়া দল যারা 50ও পায়নি,
তারা অন্তত 240টা পাওয়া দলের সপক্ষে কথা বলতে পারছে, এটাই গণতন্ত্র। আমি সঞ্চালককে বলবো যে কাইন্ডলি ওনার বলার সময় আমি সৌজন্যতা বজায় রেখেছি, আপনি যদি আমাকে বলার সুযোগ দেন তাহলে আমায় বলতে দিন, নাহলে উনি বলুন তারপরেই বলুন। না না প্লিজ প্লিজ, আমি দুজনেই যারা যারা এখন এই মুহূর্তে জুড়ে রয়েছেন তারা প্রত্যেকে অনারেবল গেস্ট, আমি এটা রিকোয়েস্ট করবো সবাই সবার কথা ঠিকভাবে শুনবেন, তার কারণ ভালো স্পিকার হতে গেলে ভালো লিসেনার হতে হয়। অরিজিৎ বাবু বলুন। এবার আমার যেটা বক্তব্য, মানে আমি মহুয়া মৈত্রর সমস্ত কথাবার্তা শুনছিলাম, আমার একটা নাম খুব মনে পড়ে যাচ্ছিল জানেন তো, জয় অনন্ত দেহাত রায়। জয় অনন্ত দেহাত রায় তিনি কিন্তু আমাদের বিজেপি দলের কোনো নেতা নন। জয় অনন্ত দেহাত রায় হচ্ছেন প্রাক্তন বন্ধু এই মহুয়া মৈত্র। তিনি অভিযোগ করেছিলেন, কি অভিযোগ করেছিলেন, দর্শন হীরা নন্দানী নামে এক ব্যবসায়িক থেকে দামি দামি উপহার নিয়েছেন এই মহুয়া মৈত্র, লক্ষ কোটি টাকার দামি দামি উপহার। তার বিনিময়ে সংসদে দাঁড়িয়ে তিনি আদানি গোষ্ঠীকে আক্রমণ করে নন্দানী গোষ্ঠীর হয়ে প্রশ্ন করেছিলেন। কোন আদানি গোষ্ঠী? যে আদানি গোষ্ঠীকে এই মহুয়া মৈত্রর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাজপুর বন্দরের দায়িত্ব দিয়েছিল, আপনাকে বুঝতে হবে। এবং কুকুর চুরির অভিযোগও উঠে এসেছিল এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে যখন কমিটি এইসব আলোচনা হয়, তাকে ডাকে এবং তিনি কমিটির চেয়ারম্যানকে অসম্মান করেন, তার বর্ণবিদ্বেষীমূলক কথাবার্তা বলেন, তাকে নিয়ে অনেক কিছু আমরা শুনেছি। আপনাকে বুঝতে হবে, যদি আজকে ভারত সরকার এতটাই খারাপ কাজ করত, বা মোদী সরকার সেই সময় খারাপ কাজ করত, বা এনডিএ সরকার খারাপ কাজ করত, তাহলে যারা আজকে বলছে না একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে, বিজেপি হেরে গেছে, এনডিএ হেরে গেছে, মোদী হেরে গেছে, তাহলে তারা 292টা আসন আমরা পেতাম না, 293টা আসন পেয়ে এনডিএ সরকার গঠন করতো না, যেটা বর্তমানে 303 ছাড়িয়ে গেছে, 300 ছাড়িয়ে গেছে। আমি আপনাকে বলছি, উন্নয়ন যদি না করে থাকে, রাষ্ট্রপতি স্ক্রিপ্টেড ভাষণ, এই রাষ্ট্রপতিকে যেভাবে অসম্মান করেছিলেন এই তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি আছেন, উনি আগে চ্যানেলে বসে কন্ডেম করুন। যেভাবে রাষ্ট্রপতিকে তৃণমূল কংগ্রেসের একজন নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নোংরা ভাষায় আক্রমণ করেছিলেন, নোংরা ভাবে উপরাষ্ট্রপতিকে আক্রমণ করেছিলেন কল্যাণ বাবু, আমি আমার বক্তব্যের জন্য ক্ষমা চাইছি, কল্যাণ বাবু অপমান করেছিলেন উপরাষ্ট্রপতিকে, আর আমাদের অখিলগিরি অপমান করেছিলেন মাননীয় রাষ্ট্রপতিকে। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ড একমাত্র তৃণমূল কংগ্রেসই দেখাতে পারে। আগের দিন তো স্পিকার নির্বাচন নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অথচ জয়রাম রমেশ কংগ্রেসের নেতা, তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সমর্থন করেন। এরা 99 পাওয়া দলের সাথে আগে 29 পাওয়া দলের লড়াইটা শেষ হোক, তারপর সর্ববৃহৎ দল 240টা পাওয়া দলের সাথে সব মেনে নিচ্ছি অরিজিৎ বাবু, সব মেনে নিচ্ছি, অবশ্যই অরিজিৎ বাবু দলের সাকসেস সব মানছি অরিজিৎ বাবু। অরিজিৎ বাবু, আমার একটা ছোট প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি স্পিকার কথাটা তুললেন, তাই জন্য মনে পড়ে গেল, তর্কের খাতিরে একটা কথা শুধু জানতে চাইবো। গতকাল যেভাবে ভোট বা ইলেকশন হয়েছে লোকসভা স্পিকারের ক্ষেত্রে, এর আগে অনেকগুলো ক্ষেত্রে এরকম লোকসভা স্পিকারের ইলেকশন হয়েছে, এবং সেই ইলেকশনের ক্ষেত্রে কখনো এরকম শুনেছিলেন কি যে ধনী ভোটে জিতে যাচ্ছে? খুব কম ক্ষেত্রে হয়তো শুনবেন। প্রশ্ন হচ্ছে, ধনী ভোটে জিতে গেলেন ওম বিড়লা এবং অবশেষে লোকসভা স্পিকার হয়ে গেলেন ওম বিড়লাই। খুব ভালো, গ্র্যাটিটিউড অবশ্যই থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও তো মানতে হবে যে বিরোধীরা কি তাদের কথাটা আদতেও রাখতে পেরেছিলেন? এটা একটা বড়সড় প্রশ্ন অরিজিৎ বাবু। আমি একটা প্রশ্ন এখানে তুলে দিয়ে যাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে, আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকেও জিজ্ঞেস করছি, এই রাজ্যের স্পিকার কে? সেটা কি বিরোধীদের মত নিয়েই করা হয়েছিল? এই রাজ্যের ডেপুটি স্পিকার কে? কোন দলের স্পিকার? কোন দলের? না অরিজিৎ বাবু, আই কন্ডেম। না আপনাকে আমি থামাচ্ছি অরিজিৎ বাবু, আপনাকে একটু থামাবো। আর্টিকেল 93 অনুসারে, আর্টিকেল 93, আমি আবারও রিপিট করছি, আর্টিকেল 93 অনুসারে যে কোনো দেশের ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে ডেপুটি স্পিকার অলওয়েজ বিরোধী পার্টিরই হতে হবে। এটা পুরোপুরি স্পষ্ট ভাষায় লেখা রয়েছে। সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকারের ক্ষেত্রেও আপনারা তালবাহানা করেছেন, এবং অবশেষে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে ডেপুটি স্পিকার অবশেষে আপনারা বিরোধীরা মেনে নিচ্ছেন যে হ্যাঁ সত্যি বিরোধীদের থেকেই কেউ একজন ডেপুটি স্পিকার হবে। স্পিকার কোন রাজনৈতিক দলের? এই রাজ্যে বাংলার ডেপুটি স্পিকার বাংলা। আচ্ছা, আপনারা তো রাজনৈতিক দল শুধুমাত্র নয়, আপনারা তো জাতীয় রাজনৈতিক দল। আপনারা জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে রাজ্যের রাজনৈতিক দলের তুলনা করছেন। রাজ্যের ক্ষেত্রে এক নিয়ম, দেশের ক্ষেত্রে ওনাদের পছন্দ মতো নিয়ম করতে হবে। আপনাকে বুঝতে হবে, যারা আজকে এই নির্বাচনটাই তো হতো না,
আজকে সমস্ত এই ঝামেলাটাই তো থাকতো না, এই যে বিতর্ক তৈরি হচ্ছে না, আজকে আলোচনার মাধ্যমে তো সরকার চেষ্টা করেছিল করার, বিরোধীরা সেখানে একটা নিজস্ব রাজনৈতিক এজেন্ডাকে সাকসেস করার জন্য তারা পাওয়ার শোয়িং করতে গেছিল, ধনী ভোটের নিয়ে এসে তারা চ্যালেঞ্জ করেছিল, সেখানেও তারা পরাজিত হয়েছে, ধনী ভোটে পরাজিত হয়েছে তারা। ধনী ভোটে পরাজিত হয়েছেন বিরোধীরা, ধনী ভোটে পরাজিত হয়েছেন বিরোধীরা। আমি আসবো তৃণমূল সমর্থকের কাছে, কিন্তু তার আগে ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় কেতন জয়সওয়াল, কংগ্রেস সমর্থক। কেতন বাবু, আপনার সঙ্গে পরিচয় পর্ব সারিয়ে নেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অরিজিৎ বাবু, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সৌভিক বাবু, তিনি তৃণমূল সমর্থক। কেতন বাবু, আপনার কাছে জানার চেষ্টা করব, আপনারা ধনী ভোটের মাধ্যমে যে জয় হয়েছে, ওম বিড়লা বাবু এখন ইতিমধ্যে লোকসভা স্পিকার, আপনারা কি আদতেও বিষয়টিকে মেনে নিয়ে এই জায়গাটাতে এসছেন, নাকি কোনো জায়গায় টানা পড়ে নেয়, কোনটা? টানা পড়েনের কোনো ব্যাপার নেই। আমরা চেয়েছিলাম, যেহেতু মোদিজি প্রথম দিনই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে সরকার চালাতে গেলে সবার সহমত দরকার, তো আমরা হয়তো বিশ্বাস করেছিলাম যে হয়তো এই তৃতীয়বারের জন্য যখন উনি প্রধানমন্ত্রী হয়েছেন, যখন মানে ব্যাপারটা আমরা যখন ব্যাপারটা হয়েছে, যখন এর আগে তো মোদী সরকার ছিল, মোদী সরকার থেকে যখন এটা ভারত সরকার হয়েছে, বা মোদী সরকার থেকে যখন এটা বিজেপি, বা তার থেকে যদি ডিটেলসে বলি যখন এটা এনডিএ সরকার হয়েছে, তখন আমরা ভেবেছি হয়তো একটু অ্যাটিটিউডের মধ্যে একটু পরিবর্তন হয়তো আসবে। আর বিরোধীদেরকে তাদের যোগ্য জায়গা, কারণ বিরোধীরা যারা ওখানে সাংসদ আছেন তারাও কিন্তু মানুষের ভোটেই জয় হয়ে এসছে। তাদের যদি ভোট পার্সেন্টেজ যদি আমরা এক জায়গায় ক্যালকুলেট করি, তাহলে হয়তো দেখা যাবে পার্সেন্টেজের নিরিখে, অর্থাৎ ভোট পাওয়ার নিরিখে, অর্থাৎ কত মানুষ কার সাথে বা তাদেরকে সমর্থন করছেন তার নিরিখে যদি দেখা যায়, তাহলে সরকার পক্ষ থেকেও কিন্তু বেশি মানুষ এই বিরোধী পক্ষদের ভোট দিয়ে থাকে। ঠিক আছে, তো আমরা বিশ্বাস করেছি যে এই সরকারটা অ্যাটিটিউড পরিবর্তন করবে আর মানুষের কথাগুলো বলার সুযোগ দেবে, বা এটা অগণতান্ত্রিক যে পরিবেশ লোকসভায় গত 10 বছর ধরে চলছিল, সেটা একটু হয়তো রেকটিফাই হবে, একটু জায়গায় আসবে। কিন্তু আমরা যেটা দেখলাম এই 2-3 দিনের যা লোকসভায় যা কাজকর্ম দেখে আমাদের যা মনে হলো যে এখনো কিন্তু মোদিজি ওই হ্যাংওভারটা কাটেনি, ওই 303-এর যে হ্যাংওভারটা ছিল, এক নয় এক তন্ত্র চালানোর যে উনি অভ্যস্ত ছিলেন, ওটা ওই হ্যাংওভারটা এখনো কাটেনি। তো হয়তো বেশ কিছুদিন হয়তো লাগবে, না কাটলে আমরা যে বিরোধীরা যারা ওখানে আছে তারা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। জনগণ, আপনারা তো লোকসভা স্পিকারের ক্ষেত্রে ব্যবস্থা করেছিলেন, কোথায় হলো? বলছি তো সেক্ষেত্রে সরকার থেকে যখন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজনাথ সিং যখন খাড়গে সাহেবকে ফোন করেন একটু আমরা স্পিকার পদের জন্য, তখন আমরা স্পিকার পদের জন্য আমরা সমর্থন দরকার, তো খাড়গে সাহেব বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা স্পিকার পদের জন্য আমরা সরকার যিনি প্রার্থী হবে আমরা সমর্থন করব। তো একটা কাজ করা যাক, যেহেতু এবারে বিরোধীরা কিন্তু মোটামুটি টেক্কা দিয়ে একটা খুব কম্পিটিটিভ জায়গায় রয়েছে, অনেক বেশি সংখ্যায় রয়েছে, তো ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার ছিলেন না, তো স্পিকারটা না বিরোধী পক্ষে দেওয়া হোক, কারণ যে কেউই স্পিকার বা ডেপুটি স্পিকার হওয়ার পর তো আর কোনো দল থাকে না, এদের খুব একটা কিছু আসে যায় না, স্পিকার হবে বিরোধীর পক্ষ থেকে, বিরোধীর পক্ষ থেকে স্পিকার হবে, ব্যাপারটা দেশে না আমরা পুরো পার্লামেন্ট পুরো লোকসভা একটা ইতিবাচক একটা অ্যাটিটিউড নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে রাজনাথ সিং বলেন ঠিক আছে, আমরা উচ্চ নেতৃত্ব ব্যাপারটা, বিজেপি তো মোদী ছাড়া তো আর কেউ ডিসিশন মেকিং বা কেউ করে না, এই জন্য ওনারও বাধ্যবাধকতা, উনি তো কথা দিতে পারেন না, বলে ঠিক আছে সাহেবকে জিজ্ঞেস করে জানাই। তারপর সাহেব কি বললেন কোনো খোঁজখবর আসলো না, তারপরে কোনো ফোন আসলো না, সেই জন্য তারপরে বিরোধী যারা আছে তারা বাধ্য হয়ে তাদেরকে প্রার্থী দিতে হয়েছে। যাই হোক, প্রার্থী দেওয়াটা তো গণতন্ত্রে এটা অধিকারের মধ্যে পড়ে, গণতন্ত্রকে এক্সারসাইজ করার জন্য পড়ে, তো সেখানে কোনো অসুবিধা নেই। আর কিন্তু কেতন বাবু, অনেকক্ষণ আপনাকে বলার সুযোগ দিলাম, আমার শুধু ছোট প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর নিয়ে সরাসরি চলে যাবো আমি সৌভিক বাবুর কাছে। কেতন বাবু, কেসি বেণুগোপালকে পাঠানোর কি উদ্দেশ্য ছিল? যেখানে মল্লিকার্জুন খাড়গের যাওয়ার কথা ছিল, সেখানে কেসি বেণুগোপালকে পাঠানোর কি উদ্দেশ্য? না,
তো তাতে কি হয়েছে? কেসি বেণুগোপাল, আপনারা যদি না জেনে থাকেন আমি জানিয়ে দিচ্ছি, তিনি হচ্ছেন অর্গানাইজেশনাল, মানে আমাদের জেনারেল সেক্রেটারি ইনচার্জ অর্গানাইজেশন। ইন্ডিয়া জোটের মুখটা কে ছিলেন কেতন বাবু? হ্যাঁ, ইন্ডিয়া জোটের সব থেকে বড় মুখ একেবারে যখন স্বঘোষিত হয়েছিল সেই ক্ষেত্রে কে ছিলেন, মুখ ছিলেন? মল্লিকার্জুন খাড়গে ছিলেন। তো ওই নিরিখে বিচার করা এটা একেবারে একটা ইললজিক্যাল কোশ্চেন যে খাড়গে সাহেব জাননি কেন, রাহুল গান্ধী জাননি কেন, সোনিয়া সেই কথাটাই তো তুলেছেন গতকাল প্যানেলে বসে থেকে বিজেপি সমর্থক সরাসরি এই কথাটা তুলেছিলেন, আর সেই প্রশ্নটাই এখন আপনার সামনে রাখলাম। ওনারা হয়তো না বুঝতে পারেন, কেসি বেণুগোপাল ইজ ওয়ান অফ আওয়ার সিনিয়র মোস্ট লিডারশিপ। এটা নিয়ে কোনো প্রশ্ন জায়গায় নেই। আমরা কাকে পাঠাবো, আমরা কাকে উপযুক্ত মনে করবো পাঠানোর জন্য, সেটা আমাদের ডিসক্রিপশন। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে কোনো সময় যদি কোনো কিছুকে সাকসেসফুল না হয় তার জন্য যারা অনেক রকম তারা বাহানা দিতে পারে। এবার যেটা মূল বিষয়, যেটা নিয়ে কথাটা শুরু হয়েছিল, রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি স্টেটমেন্টটা দিলেন, দেখুন এটার মধ্যে কোনো বিশেষ কিছু ব্যাপার নেই। এটা যারা মানে একটু আমরা যেহেতু টুকটাক একটু পড়েছি পলিটিক্স, ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়মের মধ্যেই আছে যে রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি যা বলবেন সেটা সরকার লিখে দেবে, এটা নিয়মের মধ্যেই আছে, নিয়মটাই পালন করেছেন। অর্থাৎ এখানে উনি হয়তো বলেছেন, কিন্তু আমাদের সবাইকে এটা মেনে নিতে হবে, ধরে নিতে হবে, আর এটাই বাস্তব, এটাই ফ্যাক্ট যে সরকারি যা বলতে চেয়েছে সেটাই রাষ্ট্রপতি, আমাদের মাননীয় রাষ্ট্রপতি, ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে উনি যা বলছেন, ওটা সরকারের বাক্য। বেশ, সবিবাবু বলুন। না, বিষয়টা হচ্ছে একদমই কেতন বাবু ঠিকই বলেছেন। আমরা প্রথম দিন থেকে যেটা বলে আসছি যে এবারে বিজেপি গত 10 বছর ধরে যে একটা অহংকারের সরকার চলছে, যা মনে করব তাই, অর্থাৎ কনস্টিটিউশনাল হেড, কনস্টিটিউশন, ভারতবর্ষের প্রতি, ভারতবর্ষের সংবিধানের প্রতি ভারতীয় জনতা পার্টির বিন্দু মাত্র কোনো সম্মান, কোনো শ্রদ্ধা নেই। তাদের একক সংখ্যাগরিষ্ঠ থাকার জন্য তারা গত 10 বছর ধরে যে সমস্ত আইন কানুন আনার দরকার ছিল তারা মনে করেছেন, তারা করার চেষ্টা করেছেন। এবারও আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে অমিত শাহ বারবার প্রত্যেকটা সভা থেকে তিনি বলেছিলেন ইসবার 400 পার হলে আবার ভারতবর্ষের সংবিধানটাই চেঞ্জ করে দেবো, যে সংবিধানের উপরে নির্ভর করে ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের পরিকাঠামো দাঁড়িয়ে আছে, সেই সংবিধান এরা পরিবর্তন করতে চলেছিলেন। এদের অহংকারের লেভেলটা এত জায়গায় চলে গেছিল। আর আজকে রাষ্ট্রপতি মহোদয়া বললেন এই সরকার বিশ্বাসের সরকার, এই সরকার ভরসার সরকার। আমি খুব স্ট্রংলি অবজেকশন জানাচ্ছি, এই সরকার ঝুটা সরকার, এই সরকার ধান্দাবাজির সরকার, এই সরকার জুমলাবাজির সরকার। রাষ্ট্রপতি সাহেবাকে আমি একটু রেকটিফাই করে দেওয়ার চেষ্টা করছি বাংলার মানুষের মাধ্যমে। আমি বলতে চাইছি যে রাষ্ট্রপতি আজকে নীরব কেন? আমরা আজকে সম্মানীয় আমাদের নারী শক্তি, আমাদের রাষ্ট্রপতি সম্মানীয় নারী শক্তি দ্রৌপদী মুর্মু সাহেবা কেন আজকে মণিপুর নিয়ে কথা বললেন না? আমরা সবাই আজকে সব মানছি শহীদবাবু, আমাদেরও টপিক আজকে মণিপুর নিয়ে অবশ্যই কথা বলা উচিত ছিল হয়তো, কিন্তু একই সাথে না শহীদবাবু, প্লিজ শহীদবাবু আমি বলছি উনি শুধু একটু শুনেও নিন, শোনার ধৈর্যটাও রাখতে হবে। শহীদবাবু প্লিজ করে গেলেন, শহীদবাবু প্লিজ একটু শুনে নিন, শহীদবাবু প্লিজ একটু শুনে নিন, মনে করি যে সংবিধানের একটা কালা দিন, শোনার ধৈর্য রাখুন প্লিজ। শফিকবাবু আপনি বলে যাচ্ছেন, শুনেও তো নিতে হবে। প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন সম্মানীয় রাষ্ট্রপতি, এতবার করে ভালো ভালো শব্দ ব্যবহার করছেন। ইনফ্যাক্ট আমি একেবারে শোয়ের শুরু থেকে আপনি রাষ্ট্রপতি সম্বন্ধে যথেষ্ট ভালো ভালো কথা বলেছেন, এটাই গ্রান্টেড। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন অখিলগিরি এই কথাগুলো বলেছিলেন, যখন অখিলগিরি রাষ্ট্রপতি সম্বন্ধে নানান রকম কথা বলছিলেন, প্লিজ শুনে নিন, আবারও একই জিনিস। শফিকবাবু প্লিজ শোনার ধৈর্য রাখুন। না, উত্তর দিচ্ছি, আপনি উত্তর দিচ্ছি। আমার প্রশ্ন শেষই হয়নি, কি করে উত্তর দেবেন আপনি? শুনে নিন আগে। অখিলগিরি যখন এই কথাগুলো বলছিলেন, অখিলগিরি যখন এই যাবতীয় বিষয় নিয়ে রাষ্ট্রপতির সম্বন্ধে একেবারে প্রকাশ্যে জনসভা থেকে যখন তিনি বার্তাগুলো দিচ্ছিলেন, তখন আপনাদের মনে হয়নি রাষ্ট্রপতি সম্বন্ধে কোনো কথা? তারপরেও দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরে যখন বারবার করে সংবাদ মাধ্যম দেখালেন, তারপরে গিয়ে আপনাদের হুঁশ ফিরল, তারপর গিয়ে অখিলগিরি ক্ষমা চাইছেন। এরকম নজিরও কিন্তু রয়েছে। এবার বলি আমি, এবার নিশ্চয়ই প্লিজ এবার বলুন, বলার সুযোগ দিয়েছি। হ্যাঁ নিশ্চয়ই বলুন। হ্যাঁ এবার আমি বলি, এবার আপনাকে বলি আমি, অখিলগিরি একটা সভা থেকে যে মন্তব্য রাষ্ট্রপতির বিরুদ্ধে করেছিলেন, সেই রাষ্ট্রপতির বিরুদ্ধে মন্তব্য করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সরকারের তরফ থেকে তাকে কন্ডেম করেছেন। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে শোকজ করেছিলেন, তিনি উত্তর দিয়েছেন, তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। কিন্তু এবার আপনাকে প্রশ্ন রাখতে চাই, আপনি যেমন রাজ্যের কারাগার মন্ত্রীর বিরুদ্ধে মানে প্রশ্ন তুললেন, তিনি ক্ষমা চেয়েছেন এটাও আপনি বললেন, কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তার যেমন অপরাধ হয়েছিল, অখিলগিরির যেমন অপরাধ হয়েছিল, তিনি ক্ষমা চেয়েছেন, 2 হাত জোড়ে ক্ষমা চেয়েছেন, তিনি বলেছেন আমার উচিত হয়নি। ঠিক তেমনি আপনাকে এটাও স্মরণ করিয়ে দিতে চাইবো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের 3 গণতান্ত্রিক ভাবে আপনাকে বলতে দিচ্ছেন না। আমি বলতে দিচ্ছি আপনাকে, সংযোজন করছি আপনার সুবিধার জন্য। বলি শুনুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মানুষের ম্যান্ডেট নিয়ে মানুষের সেবা করতে এসেছেন, সেই মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারী বারবার যখন ফুপা বলে, যখন খালা বলে, যখন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলে, তার জন্য শুভেন্দু অধিকারী কতবার ক্ষমা চেয়েছেন তিনি কি বলতে পারেন? তার মুখ্যমন্ত্রীকে রাজ্যের শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীরও কিন্তু মুখ্যমন্ত্রী। আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা রাজ্যের নাগরিক হয়ে, একজন বিরোধী দলনেতা হয়ে কি করে তিনি বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, কনস্টিটিউশন হেডকে বলতে পারছেন যে ফুপা খালা, এর জন্য কতবার ক্ষমা চেয়েছেন? আমি অরিজিৎ বাবুর কাছে প্রশ্ন রাখছি। বেশ অরিজিৎ বাবু বলুন। হ্যাঁ, না অবশ্যই কতবার ক্ষমা চেয়েছেন সেই প্রশ্ন রাখবেন, কিন্তু তার আগে বলি অবশ্যই উনি ক্ষমা চাইতেন যদি চোরটা শিশির বাবুর ছেলেটা বলার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যারা তৃণমূল নেত্রীর সমর্থনে রাজনীতি করেন তারা যখন এই ধরনের কথা বলেছেন, তারপরেও তৃণমূল নেত্রী যখন ক্ষমা চাননি তার কাছে, শিশির বাবু একজন বর্ষিয়ান সাংসদ, যথেষ্ট তিনি তৃণমূল কংগ্রেসেরই সাংসদ ছিলেন একটা দিন পর্যন্ত, তিনি বয়স্ক মানুষ একজন। সুতরাং আমি বলি, আপনি প্রশ্ন করেছেন তো, উত্তরটা শুনুন না, এত অধৈর্য কিসে? 29টা সিট পেয়েছেন তো, না প্লিজ না, পার্সোনাল অ্যাটাক নয়, এত অধৈর্য কিসে? না বলুন অরিজিৎ বাবু বলুন। আমি আমার বক্তব্যের সময় দেখুন, আমি সৌজন্যতা বজায় রাখছি, আমি সবাইকে বলার সুযোগ দিচ্ছি, উত্তরটা শুনুন প্লিজ বলুন। আমার কথাটা অন্য চাই। উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি নিয়ে এত কথা বলছেন, আমি বক্তা হিসেবে ওনাকে রেসপেক্ট করি, আমি রাজনৈতিক বিরোধিতা আছে ওনার সাথে আমার, কিন্তু আমি সত্যি ওনাকে রেসপেক্ট করি বক্তা হিসেবে। আমি ওনার কাছে একটা প্রশ্ন করি, আপনারা বিরোধীরা, আমি কেতন বাবুর কাছেও করছি প্রশ্ন, আসাদুদ্দিন ওয়েসির জয় ফিলিস্তিন বলে এই একটা মানে নক্কারজনক জঘন্য দেশদ্রোহী মন্তব্য করলো দাঁড়িয়ে, বিরোধী জোটের একটাও নেতা, সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী থেকে মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি, একজনও প্রতিবাদ করেছেন? আমি ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি এই চ্যানেলে আজকে এসেছি, বিজেপি মুখপাত্র, আমি কন্ডেম করছি এবং আমি চাই যে স্বরাষ্ট্র মন্ত্রক এর বিরুদ্ধে ব্যবস্থা নিক। উনি অত্যন্ত দেশদ্রোহী মূলক একটা মন্তব্য করেছেন এবং সব থেকে ভয়ানক জিনিস, আজকে কেতন বাবুরা, আজকে তৃণমূলের যিনি প্রতিনিধি সৌভিক বাবুরা, ওনারা আজকে এই ধরনের মন্তব্যগুলো দেখতে পান না। ওনারা কি দেখতে পান? ওনারা রাষ্ট্রপতি কি বক্তব্য রেখেছে সেটা দেখতে পান। আরে রাষ্ট্রপতি যদি সরকারের দেওয়া লিফলেটও পড়ে, সরকার তো ডেফিনেটলি উন্নয়ন করেছে, তার জন্য আজকে এনডিএ কে মানুষ মণিপুর কি তারই নজির অরিজিৎ বাবু? অরিজিৎ বাবু, মণিপুর কি তারই নজির, উন্নয়নের নজির? মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্টেটমেন্ট দিয়েছেন, মণিপুরে যেটা হয়েছে স্টেটমেন্ট দিলে সব হয়ে যায় তাই নয়, দাঁড়ান, শুধু তাই নয়, ওখানে হাইকোর্টের রায়ের পর থেকে যেভাবে একটি সম্প্রদায়, তারা যাদের বিরুদ্ধে রায় গেছে, তারা উত্তেজনা তৈরি করেছিল, সেখানে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে কড়া পদক্ষেপ নিতে হবে, দরকার হলে যারা যুক্ত থাকবে, তারা যদি ভারতীয় জনতা পার্টির সাথেও যুক্ত হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। শুধু তাই নয়, এই যে শিক্ষা নিয়ে দুর্নীতি হলো, সেটা নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছেন যে হতে পারে বিহারে হতে পারে বা যে কেউ করতে পারে, সেখানে বিরোধী দলেরও কেউ যুক্ত থাকতে পারে, কিন্তু তাও আমি শিক্ষামন্ত্রী হিসেবে দায় নিচ্ছি। কিন্তু এই রাজ্যে এত বড় শিক্ষা দুর্নীতি হওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীরা তার দায় নেন না। এই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলবন্দি থাকা সত্ত্বেও, একদম ঠিক বলেছেন অরিজিৎ বাবু, কথা প্রসঙ্গে আমার প্রত্যেকটা কথা আমি মেনে নিচ্ছি। এই প্রশ্নের উত্তর হয়তো সব থেকে ভালো তৃণমূল সমর্থক দিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনি কংগ্রেস সমর্থককে প্রশ্ন করেছেন, তার উত্তর দেবো। কিন্তু আমার প্রশ্ন একটা জায়গা থেকে, কেতন বাবু, 1 বছর ধরে কি মণিপুরে শান্তি চলে এসছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর সেই স্টেটমেন্টের পরে? প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, মণিপুরে এতদিন ধরে এত কিছু হচ্ছে,
আপনাদের কাছে সবগুলো খবর রয়েছে তো? এখনো পর্যন্ত মণিপুর জ্বলছে সেটা জানেন তো? যদি সত্যিই জ্বলে থাকে, এখনো পর্যন্ত মণিপুরের জন্য আপনারা কি কি স্টেপ নিচ্ছেন? কারা কারা এখনো শাস্তি পেয়েছে, কারা কারা এখনো শাস্তি পায়নি বলে আপনি মনে করেন, বলুন। দেখুন, আবার আপনাকে বলছি, কোনো দাঙ্গা হলে বা কোনো জায়গায় যদি একটা আনরেস্ট পলিসি, একটা আনরেস্ট পজিশন তৈরি, সেখানে যতটা দায়িত্ব শাসক দলের বা সরকারের থাকে ততটাই বিরোধী দলেরও থাকে। এটা আপনাকে মেনে নিতে হবে, আপনি এটা অস্বীকার করতে পারেন না। ঠিক যেমন রাজ্যের ক্ষেত্রে আপনাদেরও রয়েছে, এখানে রাজ্যের ঠিক যেমন রাজ্যের ক্ষেত্রে আপনাদেরও রয়েছে, সেটাই বলছি, রাজ্যের ক্ষেত্রে আমরা আমাদেরও রয়েছে, সেটা আমরা পালন করি, বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি পালন করে। কিন্তু তার জন্য বাংলায় কিন্তু দেখুন আমাদের বিজেপি কর্মীরা হত্যা হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, অত্যাচার হচ্ছে, তারপরেও কিন্তু আমরা কিন্তু আইন হাতে তুলে নিইনি। কিন্তু রাজ্যের শুধু না, ভারতবর্ষের বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, এরা মণিপুরে দাঙ্গা, মণিপুরের যে অশান্তি তাকে উস্কে দেওয়ার জন্য বারে বারে আমরা দেখেছি সেখানে যাওয়া গিয়ে সেই অশান্তিটাকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে। এবং মণিপুরে যে শান্তি তারা চায় না, এটা বারে বারে প্রমাণিত। কারণ কখনো তারা একবারও বলেনি যে আমরা সর্বদল নির্বিশেষে চাই যে মণিপুরে শান্তি ফিরুক, আমরা সরকারের সাথে আছি যে কোনো পদক্ষেপে। সেই আমি বলতে চাই, উনি বললেন মণিপুরে আমাদের প্রতিনিধি দলরা গিয়ে নাকি আরো বিতর্ক উস্কে দিচ্ছে, আরো অশান্তি উস্কে দিচ্ছে। তাহলে আমি একই প্রশ্ন করতে চাই অরিজিৎ বাবুকে, তাহলে সন্দেশখালী নিয়ে যে আপনারা যে গুজবটা রটিয়েছিলেন, যে নোংরামিটা করছিলেন, সেখানেও আপনাদের কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় দলের কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় দল থেকে যে সমস্ত প্রতিনিধিরা বারংবার ডে ওয়াইজ ভিজিট করেছেন, তাহলে আমরাও এই অভিযোগটা করি তারা বাইরে থেকে ভিন্ন রাজ্য থেকে এসে এখানে এসে উস্কে দিচ্ছিলেন সন্দেশখালীর মা বোনেদের, সন্দেশখালীর মাটিকে উস্কে দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রী ভুল বলেছে, তাহলে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছে জমি দখল হয়েছে, মুখ্যমন্ত্রী স্বীকার করেছে জমি দখল হয়েছে। উনি বলেছিলেন যে হ্যাঁ এরকম অভিযোগ আমার কাছে এসছে শাহজাহানের বিরুদ্ধে। আপনি কি তার মানে মুখ্যমন্ত্রী কথাকে অস্বীকার করছেন? না না, আপনি মুখ্যমন্ত্রীকে অস্বীকার করছেন? বাংলা না, একদমই নয়। বাংলা পুলিশ অ্যারেস্ট করেছে শাহজাহানকে। 50 দিন লেগেছে, 50 দিন লেগেছে। হ্যাঁ, 50 দিন লেগেছে। লজ্জা হয় না? 50 দিন, একদমই তাই। শাহজাহানকে 50 দিন লেগে 30 সেকেন্ডস ডিবেট টাইম, 30 সেকেন্ডস ডিবেট টাইম দিলাম সৌভিক বাবু ভার্সেস অরিজিৎ বাবু। বিসিআর কে বলবো শুধুমাত্র তাদের দুজনকে স্ক্রিনে রাখতে, সৌভিক বাবু এবং অরিজিৎ বাবু। 30 সেকেন্ডস ডিবেট টাইম, ডিবেট। আপনাদের কি হবে? মেহুল চোকসি কোথায়? মেহুল চোকসি কোথায়? আদানি গোষ্ঠীকে আক্রমণ করে আপনার মহুয়া মৈত্র কথা বলে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আদানি গোষ্ঠীর দায়িত্ব নেন তাজপুরে। লজ্জা হয় না? 50 দিন লেগেছে না, লজ্জা মার করে, কিন্তু আপনাদের লজ্জা করে না যে মেহুল চোকসি আপনাদের বিপ্লবী শাহজাহান, আপনাদের বিপ্লবী শাহজাহান, আপনাদের বিপ্লবী শাহজাহান, বিজয় মালিয়া কোথায়? বিপ্লবী শাহজাহান, বেশ বেশ সময় দিয়েছিলাম আপনাদেরকে, সময় দিয়েছিলাম। আমি সরাসরি বা কেতন বাবুর কাছে একটু আসবো। বেশ, আপনাদের দুজনকে এবার থামাবো প্লিজ, হয়ে গিয়েছে। সৌভিক বাবু অরিজিৎ বাবু দুজনকে থামার কথা বলছি প্লিজ। সৌভিক বাবু প্লিজ, হয়ে গিয়েছে, টাইম দিয়েছিলাম আপনাদের। আমি সরাসরি এবার কেতন বাবুর কাছে আসবো। কেতন বাবু, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি কি থাকবে? আপনারা বারবার করে বলছেন যে বিরোধীদের ক্ষেত্র থেকে আপনারা অনেক রকম স্টেপ পরবর্তীকালে ভারতের জন্য, সাধারণ গণতন্ত্রের জন্য নেবেন। পরবর্তী ক্ষেত্রে আপনাদের কি কি বিষয় নিয়ে আপনারা ইস্যু তুলবেন একেবারে সংসদের ভেতরে, কি জানা যাচ্ছে সেই বিষয়ে? আমি দুজনকেই সুযোগ দিয়েছিলাম, প্লিজ। সৌভিক বাবু প্লিজ, অরিজিৎ বাবু প্লিজ। এটা শুভেন্দু অধিকারী বক্তব্য। এইভাবে চলতে থাকলে পিসিআর কে বলবো ফেরার ডাউন করতে, প্লিজ। আমি কেতন বাবুর কাছে আসবো। কেতন বাবু বলুন। না, আমি তো অবাক, বসে বসে চুপচাপ দেখছি কি মানে একটা পজিটিভ কিছু একটা ইস্যু নিয়ে চর্চা হবে, কল তোলার ঝগড়া লাগিয়ে রেখে দিয়েছেন, বোকার মতো চুপচাপ বসে আমি শুনছি। এগুলো করলে প্লিজ মানে টাইম ওয়েস্ট করবেন না। এবার ব্যাপারটা হচ্ছে মণিপুর নিয়ে আর কিছু বলার নেই, মানে একটা সরকারের জন্য বা প্রধানমন্ত্রীর জন্য নির্লজ্জ বেহায়া শব্দগুলো ব্যবহার করাটা আমি উচিত মনে করি না, তাই করলাম না। আর স্বাভাবিক ওরকম একটা দলের যে প্রতিনিধি বা মুখপাত্র বা সমর্থক, উনিও নাকি ওনার বক্তব্য হচ্ছে যে এত বড় একটা আগুন কয়েকটা বক্তব্য দিলে নাকি নিভে যায়, আর বলছেন যে বিরোধীরা নাকি ওখানে গিয়ে উস্কানি দিয়ে দিচ্ছে। ভাই, আপনাদের কাছে আপনারা তো যে কোনো মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেন, আপনারা বলুন না বিরোধী দলের কোন নেতাটা
উস্কানি দিয়েছে তাকে অ্যারেস্ট করুন, তাকে এনআইএ দিয়ে তুলিয়ে নিয়ে আর তাকে জেলে ভরে দিন। আপনারা ব্যর্থতা, নিজেদের অপদার্থতাকে ঢাকার জন্য এটা বরাবর 10 বছর ধরেই তারা বিরোধীদের উপরেই চলছে। মানে তেলের দাম বাড়লেও সেটা নেহরুর দোষ, গ্যাসের দাম বাড়লে সেটা মনমোহন সিং এর দোষ, এই করে করে 10টা বছর কাটলো। তো যেটা বললাম যে এদের ওই 10 বছরের হ্যাংওভারটা কাটিনি। যাই হোক, এবার মূল বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রপতি যা বলেছেন, রাষ্ট্রপতি ঠিক বলেছেন যা বলেছেন, কারণ এখানে রাষ্ট্রপতির কোনো মতামত নেই। বলেছেন হয়তো রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতির কোনো মতামত নেই, এটা বারবার আমাদের মনে রাখতে হবে। এটা ঠিক একদমই তাই, প্যাম্পলেটের মতোই সরকার যা দিয়ে থাকে রাজ্যের ক্ষেত্রেও তাই হয়। রাজ্যের ক্ষেত্রে দেখবেন যে যখন আমাদের মাননীয় রাজ্যপাল যখন অ্যাসেম্বলিতে বলেন, সেক্ষেত্রে যে ওনার যে স্টেটমেন্টটা সেটা কিন্তু রাজ্য সরকার লিখে দেয়। এতে কোনো নতুন কিছু নয়, এতে অবাক হওয়ার কিছু নয়। এবার সরকার যখন প্যাম্পলেটটা লিখে দেবে, স্বাভাবিক সরকার যেরকম 10 বছর বাইরে মিথ্যে কথা বলেছে, সেকে প্যাম্পলেটেও মিথ্যে কথা বলে দেবে। আচ্ছা বলুন তো, এই সরকার 3-4 দিন ধরে যা দেখছি যে নিরাপত্তা পালন হঠাৎ করে কোথা থেকে এমার্জেন্সি তুলে নিয়ে চলে আসা হলো। আরে এমার্জেন্সি 50 বছর হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আপনার যদি নিরাপত্তা পালন করার এতই দরকার ছিল, তাহলে এই যে মোদী সরকারের ব্যর্থতা, অপদার্থতার জন্য রেলে যে অ্যাক্সিডেন্টটা হলো, সেখানেও তো আমাদের নাগরিকরা মারা গেছে, তাদের জন্য নিরাপত্তা পালন করা যেত। তাজা ঘটনা এই যে বৈষ্ণো দেবীতে যারা পুণ্যার্থীরা যাচ্ছিলেন, তাদের উপর একটা জঙ্গি হামলা হলো, সেটাও কেন্দ্র সরকারের অপদার্থতা, ব্যর্থতার জন্য। তারা যারা মারা গেছেন তাদের আত্মার শান্তির জন্য একটা নীরবতা পালন করা যেত না, কিন্তু করেননি। আচ্ছা, এখন আমাদের জ্বলন্ত ইস্যু হচ্ছে যে এই দেশের যারা ভবিষ্যৎ ছাত্র যুব, তাদের ভবিষ্যৎটাকে নিয়ে একেবারে ছিনিমিনি খেলা হচ্ছে, তাদেরকে একেবারে অন্ধকারের মধ্যে রেখে দেয়, তারা হতাশ। এই যে নিট, ইউজিসি নেট আর এসব করে পিজি নিয়ে যে এই কাণ্ডগুলো হচ্ছে, সেগুলোকে কোন রকম ভাবে ভুলিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু ভুলতে দেব না। আমরা প্রত্যেকটা জায়গায় ইস্যু যাই হোক, কিন্তু আমরা ইস্যুটা চেতন বাবু, তেজস্বী যাদবের আত্মসহায়কের নাম এসছে। আরে জেলে ভরো না রে ভাই, জেলে ভরো সঙ্গী, দেখো এক তো প্রথম হচ্ছে অবস্থা রাজ্যে। এক সেকেন্ড, আপনারা দুজনেই বলছিলেন, আমি খুব ভদ্রতার সাথে কিন্তু একবারও বলিনি। বলেছি কি? আমি পয়েন্ট বলেছি, একটা পয়েন্ট বলেছি, পরে বলবেন। আপনার সময় আবার অনেক কথা বলার ইচ্ছা হয়েছিল, তা তো হয় না। কেতন বাবু বলুন, তাড়াতাড়ি বলুন সংক্ষেপে। যেটা হচ্ছে না, যে আমি বারবার বলছি যে মণিপুর নিয়ে বললো বিরোধী, এখানে দেখুন নিট পেপার নিয়ে সেখানে বিরোধী। আরে ভাই, কে বারণ করেছে? তেজস্বী যাদবের সাহায্য কেন? আমরা তো বলছি একদম ক্লিয়ার কাট বলছি এক কথা, যে তেজস্বী যাদব যদি নিজেও লিপ্ত থাকে, তাকেও জেলে পুরে দিন। বিরোধী যেরকম আমরা রাহুল গান্ধী যদি থাকে, রাহুল গান্ধীকেও জেলে পুরে দিন না। বারণ কে করেছে? কিন্তু করুন। সরকার চালাবেন আপনারা, রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর রেল যখন দুর্ঘটনা হয়ে যায় বলে কংগ্রেস আমলে ট্রেন ভালো বানায়নি বলে দুর্ঘটনা হয়ে গেছে। ধরনের এটা থেকে বেরোন, একটা দায়িত্ব নিতে শিখুন। আর কেউ যখন কথা বলবে, প্লিজ মাঝখানে বলবেন। আমার একেবারে এই কলতলার ঝগড়া করতে আমি অভ্যস্ত নই। তো ডিবেটে কাউন্টার হবে কেতন বাবু, আপনাদের অবস্থা, আপনাদের অবশ্যই একটা, আপনাকে প্রশ্ন করবো, আমি প্রশ্ন করবো আপনাকে একটা, আপনি প্রশ্ন করবো একটা। আমার কথা হচ্ছে, অধিবেশনের সময়তে দ্বিতীয় দিনে মণিপুর স্লোগান সংসদে প্রতিধ্বনিত হয়। শপথ নেওয়ার পর মণিপুরের সাংসদ বলেন, মণিপুরে ন্যায় বিচার দিন, দেশ বাঁচান। এই কথাটি বলেছিলেন, হয়তো শুনবেন। এই বাইটটা একবার আপনাদের সামনে রাখবো, তারপরে আসছি আলোচনায়। দেখুন। Kangam Shangshakoshi Arthur, having been elected a member of the House of the People, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, and that I will faithfully discharge the duty upon which I am about to enter. मणिपुर में न्याय दिलाइए, देश बचाइए। थैंक यू। मणिपुर में न्याय दिलाइए, देश बचाइए। थैंक यू। मणिपुर में न्याय दिलाइए, देश बचाइए। थैंक यू। স্পষ্ট ভাষায় বলছেন তিনি, মণিপুর মে ন্যায় দিলাইয়ে, দেশ বাঁচাইয়ে। অরিজিৎ বাবু। অবশ্যই আমি আবারও বলছি, মণিপুরে যে ঘটনাগুলো ঘটছে, সেটা কখনোই বিজেপি সরকার বা
ভারত সরকার তার দায় এড়ায়নি বা অন্যের ঘাড়েও ফেলেনি, যেমন কংগ্রেস আর তৃণমূল করে, অন্যদের দোষী করে। বারবার করে প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন, তিনি বারবার বলছেন, এবং সেখানকার যে সরকার আছে তাকেও নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে যেখানে শান্তি ফেরানোর জন্য ব্যবস্থা করার জন্য বারবার বলা হয়েছে, এবং সেখানে কিন্তু কোনো রকম দায় এড়ানো হয়নি। কিন্তু আমার কেতন বাবুর কাছে প্রশ্ন, অরিজিৎ বাবু, সরি ফর ইন্টারাপশন, অরিজিৎ বাবু আপনার কাছে একটা সোজা সাপটা প্রশ্ন রাখবো। যখন সন্দেশকারী ইস্যু নিয়ে বাংলাতে এতবার তোড়জোড় চলছিল, তখন বারবার করে আপনারা বলছিলেন যে ইতিমধ্যে বাংলার মধ্যে যা অবস্থা, এক্ষুনি রাষ্ট্রপতি শাসন করে দেওয়া উচিত। মণিপুরে রাষ্ট্রপতি শাসন কেন হচ্ছে না? দেখুন, আবার বলছি, সরকার যখন ফেলিয়ার হয়, না প্লিজ শুনে নিন, সরকার যখন ফেলিয়ার হয় প্লিজ অরিজিৎ বাবু, সরকার যখন ফেলিয়ার হয় তখন আপনারাই বলেন যে সরকার ফেলিয়ারের যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে 356 ধারা জারি করা যেতে পারে। তাহলে এখনো পর্যন্ত মণিপুর আপনারা কন্ট্রোলে আনতে পারছেন না, তাহলে রাষ্ট্রপতি শাসন হচ্ছে না কেন? সোজা সাপটা প্রশ্ন। কখনোই সরকার ফেলিওর নয়, সরকার অবশ্যই চেষ্টা করেছে, যথেষ্ট শান্তি ফিরেছে। কিছু জায়গায় কিছু অবশ্যই ঘটছে, আগে কন্ট্রোলে এসেছে। অরিজিৎ বাবু ক বছর হলো? যথেষ্ট কন্ট্রোলে এসেছে। অরিজিৎ বাবু ক বছর হলো? অরিজিৎ বাবু ক বছর হলো? আপনি আপনার ট্র্যাকে আমায় চালানোর চেষ্টা করছেন। আমার অরিজিৎ বাবু, আমি জানতে চাইছি মণিপুর কখনোই ভারত সরকার দায় এড়ায়নি, ভারত সরকার চেষ্টা করেছে, এবং তার প্রয়োজনেই আজকে এই মানুষের প্রয়োজনে যারা আজকে ওখানে অত্যাচারিত বা এই লিঞ্চিং এর শিকার হচ্ছে, আজকে বলুন তো, একদমই আমি আপনার কথা তুলে ধরছি। এই যে কথাটা আপনি বললেন যে মণিপুর নিয়ে কথা বলছিলেন, আপনি আইন সংহিতা নিয়ে কথা বলছিলেন। আজকে এই যে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এই ন্যায় সংহিতার বিরোধিতা করছে। এই ন্যায় সংহিতাতে একটা ইম্পর্টেন্ট আইন আছে, মব লিঞ্চিং যারা করবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, যেটার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করছে। এই মণিপুরেও এই মব লিঞ্চিং এর বিরুদ্ধে মণিপুরেও কিন্তু সরকার চেয়েছে যে এই আইন আগামী দিনে লাগু করে যারা মব লিঞ্চিং করেছে তাদের বিরুদ্ধে আজকে কড়া পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে সরকার। এই আইন সংহিতা, এই যে আজকে আইনের বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে বা কংগ্রেস করছে, যারা ন্যায় সংহিতার বিরোধিতা করছে, এই আইনগুলোর বিরোধিতা করছে, তারা এটা জেনে শুনেই করছে যে যাতে এই যারা মব লিঞ্চিং করছে তারা শাস্তি না পায়। বেশ, আমি কেতন বাবুর কাছে আসবো। কেতন বাবু, আপনার রিঅ্যাকশন। হ্যালো, কোনো আওয়াজ আসছে কারোর? একটা সাউন্ড প্লিজ। দেখুন, ব্যাপারটা ওর মধ্যে কি আছে কি নেই সেটা তো দেশের মানুষ তখন জানতে পারতেন যখন সেটাকে নিয়ে যদি পার্লামেন্টে, যেটা আমাদের দেশের সব থেকে বড় পঞ্চায়েত, সেখানে যদি আলোচনা হতো। কিন্তু আমরা দেখেছি এই যে ন্যায় সংহিতা যার কথা বলছেন, সেটা তো চোরের মতো গাজুয়ারি করে একদম ডাকাতের মতো পাস করানো হয়েছে। বিরোধী সাংসদদেরকে একদম বাইরে বার করে এটা জোর জুলুম করে জবরদস্তি করে পাস করা হয়েছে। তাই আমরা মনে করি যে এটাকে আবার পার্লামেন্টের ফ্লোরে আনা হোক। এটা নিয়ে যারা পার্লামেন্টে মানুষ যাদেরকে পাঠিয়েছেন তারা আবার এটার উপর বিবেচনা করুক। তার মধ্যে যেগুলো ভুল ত্রুটি যদি কোনো কিছু চোখের সামনে আছে সেটাকে সংশোধন করা হোক। আরো যদি কিছু যেখানে ভালো সাজেশন হোক সেগুলোকে ইনক্লুড করা হোক। কিন্তু একটা গণতন্ত্রেও আর একটা একনায়কতন্ত্রে এটাই হচ্ছে মূল ডিফারেন্স, যে একটা সরকার পক্ষ যদি কোনো নিয়ম কানুন আইন নিয়ে আসবে সেটা শুধুমাত্র সরকারের মতো করে আইন হয়ে যাবে, বিরোধীদের কোনো মত না নিয়ে, বিরোধীদের সাথে কোনো আলোচনা না করে। আর বিরোধীদের যে মানে এটা আমি সৌজন্যের কথা বলছি না, কিন্তু এটা বিরোধীদের অধিকার। মানুষ যারা বিরোধীদেরকে পাঠিয়েছেন পার্লামেন্টে তারা কিন্তু এই জন্যই পাঠিয়েছেন যে সরকার যখন কোনো ভুল বা যদি বিরোধীদের মনে হয় সরকার কোনো জায়গায় ভুল করছে সেটাকে ধরিয়ে দেওয়া। কিন্তু আমরা গত 10 বছরে দেখেছি, বলুন তো কোন আইন একটা পাস হয়েছে যেটাকে নিয়ে 2-4 ঘন্টা আলোচনা হয়েছে? মিনিটের মধ্যে। বলুন, দেশের এত বড় একটা দেশ, তার যে নিয়ম কানুন যে এত বড় একটা পরিবর্তন হতে চলেছে, আইপিসির জায়গায় ন্যায় সংহিতা আসতে চলেছে, এত একটা সিরিয়াস একটা ম্যাটার, এত একটা ইম্পর্টেন্ট একটা লেজিসলেচার, সেটা নিয়ে পার্লামেন্টে 2-4-5 মিনিটও আলোচনা হলো না, বিরোধীদের জায়গা দেওয়া হলো না। আপনি বলুন, এটা কি একেবারে গণতন্ত্রের জন্য লজ্জা নয়? হ্যাঁ, আরেকটা অনেকগুলো লজ্জার মধ্যে মণিপুরটা একটা লজ্জা, যেটা প্রায় 1 বছর ধরে একটা রাজ্য জ্বলছে,
সেখানকার মুখ্যমন্ত্রী বহাল তবিয়তে মুখ্যমন্ত্রী আছেন, সরকার সেখানে রয়েছে, একটা প্রধানমন্ত্রী যিনি এই যে ভোট গেল প্রচার মন্ত্রী হয়ে পুরো দেশের গলি গলিতে ঘুরলেন, সন্দেশখালিতে উনি আসার সুযোগ সময় পেলেন কারণ এটা বিরোধীদের রাজ্য, এক সময় উনি আসবেন, ওনার অধিকার আছে দেশের প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী না হলেও দেশের একজন নাগরিকের অধিকার আছে দেশের যে কোনো জায়গা তিনি স্বতন্ত্র আছে যাওয়ার জন্য। কিন্তু সেই একই প্রধানমন্ত্রীর মন কি বাত আমরা এতগুলো এপিসোড শুনলাম, এক জায়গাও মণিপুরের বাত শুনলাম না, মানে যেন মণিপুরের যখনই প্রসঙ্গটা আসছে নীরব মোদী, নরেন্দ্র মোদী তখন নীরব মোদী হয়ে যাচ্ছেন, একেবারে নীরব মোদী হয়ে যাচ্ছে। আমি একবার সৌভিক বাবুর কাছে চলে আসবো, একটু এই ইস্যু থেকে কারণ রাজ্য বা দেশ জুড়ে শুধুমাত্র এই আমি দুজনকে থামাচ্ছি, কেতন বাবু আমি সবাইকে থামাচ্ছি না প্লিজ, আমি সবাইকে বলা শেষ করুন 10 সেকেন্ডস প্লিজ, সংক্ষেপে প্লিজ। আচ্ছা, প্রধানমন্ত্রী যে 11,000 কোটি টাকার যে প্লেনটা, সেই প্লেন কি একবার মণিপুরে যেতে পারতেন না? ওটা নিয়ে প্রধানমন্ত্রী যাননি, পারতেন। প্রধানমন্ত্রী হয়তো মণিপুরকে ইম্পর্টেন্ট মনে করেন, একটা প্রতিনিধি মানে সরকার থেকে একটা প্রতিনিধি দল পাঠাতে পারেন, সেখানে আজ অব্দি শান্তি সেখানে আসেনি। বলুন তো, মানে এটা আমাদের লজ্জা না? এই সরকার এত বড় পার্লামেন্ট, এতগুলো কিছু চলছে, অথচ এখনো মণিপুরের লোকেরা শান্তিতে তাদের বাড়িতে রাতে ঘুমোতে পারছে না। এটা সবার মানে আমার ব্যক্তিগত আমার জন্য লজ্জা, আমার দলের জন্য লজ্জা, সরকারের জন্য, সরকার নির্লজ্জ হয়তো তাদের লজ্জা লাগছে, কিন্তু আমাদের লজ্জা লাগছে। বেশ 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 একেবারে অন্তিম রাউন্ডে চলে এসেছি। যাবতীয় বিষয় নিয়ে কথাবার্তা চলছিল আমাদের মধ্যে, কিন্তু তার মধ্যে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যা আজ এত কথার মাঝে হারিয়ে গেল। কিন্তু আজকে আমার এই টপিক ছিল, শুধুমাত্র সেই টপিক নিয়ে এবার প্রত্যেকের কাছে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। অরিজিৎবাবু আই এম সো সরি, আমি আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম রাউন্ডে চলে এসেছি। আমি শুধুমাত্র প্রত্যেকের কাছে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো একটা বিষয় নিয়ে, তা হচ্ছে আজ হকার উচ্ছেদ হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পৌরসভাতে হকার উচ্ছেদ চলছে এবং কলকাতার প্রত্যন্ত থেকে শুরু করে একেবারে শহর প্রাঙ্গণে সব জায়গা থেকে হকার উচ্ছেদ চলছে। আমার প্রশ্ন শুধু একটা জায়গাতে, হকাররা কি এমনি এমনি বসে গিয়েছে? হকাররা কি আজ হঠাৎ করে বসে পড়লো, নাকি 10 বছর ধরে হকাররা ছিলেন? যদি হকাররা এতদিন ধরে ছিলেন তাহলে এতদিন ধরে কোনো রকম প্রশাসনিক স্টেপ নয় কেন? আজ একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন মানুষের জন্য কাজ করতেই মামাটু মানুষের সরকার গঠিত হয়েছিল, সমাজের সকল স্তরের মানুষের সেবা করতে আমরা সদা উদ্যোগী, আমার কাছে সকল মানুষ সমান। তাহলে এটা কি হচ্ছে? এতদিন ধরে এই 2-3 দিন ধরে যে দহরম মহরম চলছে, এত তৎপর প্রশাসন কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হকারদেরকে উচ্ছেদ করার কথা বলেছিলেন? আমি 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো সরাসরি সৌভিক বাবুকে। সৌভিক বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। না বিষয়টা হচ্ছে, আপনাকে পরিষ্কারভাবে বলি, এটা একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় পারেন এবং বাংলাতেই সম্ভব যে নিজের ক্যাবিনেটের নিজের সমালোচনা নিজেই করতে পারেন এবং নিজের সরকারের সমালোচনা নিজে করতে পারেন, নিজের ভুলটাকে নিজেই রেকটিফাই করতে পারেন। বিশ্বের কোনো রাজনৈতিক দলে আপনি এটা খুঁজে পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো হকারদের বিরোধিতা করেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বক্ষণের সঙ্গী তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেরও সভাঘরে, নবান্ন সভাঘরে তিনি সভা করে বলেছেন যে আমি কোনো হকারের বিরোধিতা করছি না, আমি কোনো হকারের অধিকার নষ্ট করব না। আমি শুধু বলছি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, যেখানে রাজ্যের বিভিন্ন বিজিএস জায়গাগুলো, বহু প্রচলিত জায়গাগুলো যানজটে ভুগছে, রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা নষ্ট হচ্ছে, আমি তাদের বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে যারা জোর করে জবরদখল করে বসে আছে তাদেরকে এখন উচ্ছেদ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগে বসিয়ে তাদেরকে বুলডোজার দিয়ে ওঠানো কখনোই আমি তাদের পক্ষে নয়। মমতা দি বলেছেন আজকে যারা হকারে বেআইনি ভাবে বসে আছে তাদেরকে আপনারা যান, বিভিন্ন আইসি ওসি কে এবং স্থানীয় বিধায়ককে, কাউন্সিলরদের নির্দেশ দিয়েছে আপনারা সেই সমস্ত হকারদের অল্টারনেটিভ একটা জায়গা করে দিন, ইমিডিয়েটলি দাঁড়ান বলে দিন, আমি অল্টারনেটিভ জায়গা করে দিন, তারা যাতে তাদের অধিকার তারা রক্ষা করতে পারে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় পারেন, সবার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। বেশ, আমি অরিজিৎ বাবুর কাছে আসবো। অরিজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে। আমার একটাই কথা, এই কেতন বাবুদের জোট সঙ্গী বাম একসময় অপারেশন সানশাইন আমরা দেখেছি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেছিলেন এর বিরুদ্ধে, একদমই। বর্তমানে তিনি, তার যদি নির্দেশ না থাকতো, 2 দিন ধরে শুধুমাত্র ভোট ব্যাংকের ক্ষেত্রে মেটিয়াবুরুজ, খিদিরপুর এইসব জায়গায় হলো না, গড়িয়াহাট, বিধাননগর, নিউটাউন এইসব জায়গায় উচ্ছেদ হলো। আর সব থেকে বড় কথা, আমরা বেআইনি ভাবে জমি দখলের বিরুদ্ধে, কিন্তু রাতারাতি এই সমস্ত হকারদেরকে কে বসালো? এত বছর ধরে, তার 13 বছর বাদে মনে পড়লো যে এই হকারদেরকে উচ্ছেদ করতে।
আসতে হবে। এত বছর ধরে তার বিধায়ক কাউন্সিলররা যে এই সমস্ত কাজ করেছে তিনি স্বীকার করেছেন। তার মানে তিনি যে ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ প্রশাসক, তার নিজের কথাতেই প্রমাণিত করেছেন তিনি। এবং তিনি বলেছেন পোর্ট ট্রাস্টের জমিতে যখন উচ্ছেদ করতে যাওয়া হয়েছে, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম মানুষ বলছেন ববি হাকিম নাকি পুলিশ পেটানোর নিদান দিয়েছেন। তার মানে মুখ্যমন্ত্রী নিজেই আশঙ্কিত যে তার দলের নেতারাই তার কথা শুনছেন না, তার হাতের বাইরে দল চলে গেছে। সেই জন্য এই যে ব্যর্থতা, এর দায় সম্পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকার। আপনার সময় শেষ, আমি সরাসরি চলে যাবো কেতন বাবুর কাছে। কেতন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, মাঝে কেউ বলবেন না। কেতন বাবু বলুন। না, এটা দেখে মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী এত বছর রাজ্যে ছিলেন না, হঠাৎ করে কোথাও থেকে এসে দেখছেন যে এইসব হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে তারা বসতে দিয়েছে কে, তখন কি সরকার বা প্রশাসন তাদের, বা পুলিশ বলুন বা তৃণমূলের লোকাল নেতারা তাদের কাছ থেকে তুলেছেন। আচ্ছা, তারপরে যখন তারা গরিব মানুষ, তারা সবাই খেটে খাওয়ার মানুষ, তারা যখন সিলিং টিলিং বানিয়েছেন একটা টুকটাক, একটা বেসিক যেগুলো জায়গা করতে হয় একটা দোকান করতে গেলে একটা ফুটপাতের ওপর, সেগুলো করে নিয়ে আজকে হঠাৎ করে বলছেন যে ভেঙে দিতে হবে। ভেঙে দিচ্ছে অনেক জায়গায়, আমরা তো 2-3 দিন ধরে দেখছি। এবার ব্যাপারটা হচ্ছে যে এদের যে রাতারাতি ভেঙে দেওয়া হচ্ছে, এরা কোথায় যাবে? রাজ্যে তো এমনিতে চাকরি নেই, বাকরি নেই। এবার আমরা বলছি না যে তারা রাস্তা বসে যাবে, কিন্তু সবকিছুই তো একদিনে হয়নি। যেমন একদিনে তারা বসিনি, ঠিক একদিনেই তাদেরকে এইভাবে বুলডোজার দিয়ে ফেলে দেওয়াটাও উচিত নয়। তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমার তো মনে হচ্ছে যে হয়তো দুটো কারণ থাকতে পারে। এক, যে লোকাল তৃণমূলের নেতারা যে তোলাগুলো সেখানে তুলছে সেটা হয়তো ঠিকঠাক ভাবে হয়তো পৌঁছাচ্ছে না। শুধু এক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে হয়তো ওই জন্যই মাননীয়ারা তো গোসা, বা হয়তো লোকালরা বলছে যে দেখুন না, যারা বসেছে তারা তো 2-4-5 বছর আমাদের তোলাটা দিয়েছে, এখন তারা দিচ্ছে না। বাবু, আপনার সময় শেষ, একেবারে অন্তিম রাউন্ডে চলে এসেছি। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ আরটি বাংলা আসার জন্য, এক কথা অঞ্জনের শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে। আমি জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ হকার উচ্ছেদের কথা বলেছিলেন কিনা, আমি এটাও জানি না প্রশাসনিক স্তর থেকে সত্যি তোলা হয়েছিল কিনা, আমি এটাও জানি না যে হকাররা পরবর্তী ক্ষেত্রে কি করবে। কিন্তু এটা জানি, যা হচ্ছে তা একদিনে হয়নি, যা হয়েছে তা একদিনে কখনো হতে পারে না। এতদিন ধরে প্রশাসনের নজরে কিছুই পড়লো না, হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তার ঠিক বিপরীত রিয়াকশন করতে শুরু করলেন কেন? প্রশ্ন রাখলাম, কিন্তু এরকমই টান সোজা আগার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে টাইপ টিভি বাংলার পর্দায়, এক কথায় অঞ্চলে। নমস্কার।